তো হ্যালো গাইস, আজকে আমি নিয়ে চলে এসেছি স্টেটস অফ ম্যাটারের কিছু পিওয়াইকিউ। তো আগের দিন আমি স্টেটস অফ ম্যাটারের রিভিশন ক্লাস করিয়েছি এনসিইআরটির লাইন বাই লাইন। যদি তোমরা না দেখো তাহলে এখনই যাও, গিয়ে দেখে এসো। আর আজকের পিওয়াইকিউগুলো চলো চালু করি। তো এটা দেখো, আরআরবি গ্রুপ ডি 2019 সালের কোশ্চেন। নিচে কোনটির সংকোচনশীলতা বা কম্প্রেসিবিলিটি সর্বাধিক? তো কম্প্রেসিবিলিটি মানে কি? সংকোচন হওয়ার ক্ষমতা। তো দেখো কী কী অপশন আছে, তোমরা একটু ভাবো কী হতে পারে। তো দেখো, প্রথম প্রথম আছে কঠিন, তারপর হচ্ছে তরল, তারপর হচ্ছে গ্যাস, আর একটা হচ্ছে প্লাজমা। তো আমরা জানি সবচেয়ে বেশি সংকোচন ক্ষমতা কার আছে? গ্যাসের। তো আনসার কী হবে? গ্যাস। তো কম্প্রেসিবিলিটি অথবা সংকোচনশীলতা কার উপর ডিপেন্ড করে? তো কোনো পদার্থ যে পার্টিকেলগুলো দিয়ে তৈরি হয়, সেই পার্টিকেলগুলোর মধ্যে আকর্ষণ বল যদি বেশি হয়, তবে সংকোচনশীলতা কিন্তু খুবই কম হবে। কারণ সবকটা কণা যদি একসাথে সংঘবদ্ধভাবে থাকে, তবে সে কী আর কত সংকোচন হবে, তাই না? সবাই যদি একসাথে সংঘবদ্ধভাবে থাকে, তাহলে তার আর কত সংকোচ হবে? তো যদি তাদের মধ্যে আকর্ষণ বল খুবই কম থাকে এবং তারা যদি অনেক দূরে দূরে অবস্থান করে, তখন কি হবে? তখন তাদের উপর থেকে প্রেশার প্রয়োগ করলে তবে কিন্তু তারা সংকোচন হয়ে যাবে। তো কম্প্রেসিবিলিটি বা সংকোচন ক্ষমতা গ্যাসের ক্ষেত্রে সবচেয়ে বেশি। তো আমাদের নেক্সট কোশ্চেন কী আছে দেখো, কোন কোন অবস্থায় অণুগুলির মধ্যে আকর্ষণ বল সর্বাধিক? তো আকর্ষণ বল সর্বাধিক কিসের মধ্যে? দেখো ভাবো, এক নম্বর আছে উদাহরণ অপশান গ্যাস, তরল, কঠিন এবং প্লাজমা। একই অপশান আছে উপরেরটার মতো। তো কোনটায় আকর্ষণ বল বেশি হবে? তো এটার জন্য বেশি টাইম দেওয়ার প্রয়োজন বলে মনে করছি না। আকর্ষণ বল সবচেয়ে বেশি কোনটার হবে? কঠিনের ক্ষেত্রে। কঠিনের ক্ষেত্রে আকর্ষণ বল সবসময় বেশি হয়, তাই না? কঠিনের পরে আগে প্রোটিন, এক নম্বরে কঠিন হয়, তারপরে হয় তরল, সরি তরল, তারপরে হয় গ্যাস, প্লাজমা চতুর্থ অবস্থা। এটা এটা মনে রাখবা, প্লাজমা হচ্ছে পদার্থের চতুর্থ অবস্থা। প্লাজমাটা কি? পদার্থের চতুর্থ অবস্থা। তো সবচেয়ে বেশি আকর্ষণ বল কার মধ্যে আছে? কঠিনের মধ্যে। কোন অবস্থার নির্দিষ্ট আয়তন আছে কিন্তু আকৃতি নেই? তো নির্দিষ্ট আয়তন আছে বাট আকৃতি নেই কার মধ্যে? দেখো অপশানগুলোর মধ্যে কি আছে? কঠিন, তরল, গ্যাস, প্লাজমা। তো সেম অপশান সবকটার মধ্যে রয়েছে। তো দেখো, আয়তন আছে কিন্তু আকৃতি নেই কার মধ্যে? তরলের মধ্যে। আর কঠিন পদার্থ সরাসরি গ্যাসে পরিণত হওয়ার ঘটনাকে কি বলে? তো কঠিন থেকে যখন সরাসরি গ্যাসে পরিণত হয়, দেখো এই হচ্ছে কঠিন পদার্থ, কঠিন পদার্থ থেকে সরাসরি কিন্তু গ্যাসে পরিণত হচ্ছে, ঠিক আছে? তো এটাকে কি বলে? এটাকে বলে সাবলিমেশন। এটাকে কিন্তু সাবলিমেশন বলে। তো কঠিন থেকে সরাসরি গ্যাসে পরিণত হয়ে গেলে সেটা কিন্তু সাবলিমেশন বলে। দেখো এদের ক্ষেত্রে কিন্তু তরল তরল স্টেটটা থাকে না। যাদের মধ্যে সাবলিমেশন হয় তাদের মধ্যে এই যে মধ্যেকার যে তরল স্টেটটা, এটা কিন্তু থাকে না। তরল স্টেট বাদ দিয়ে এরা কঠিন থেকে সরাসরি কিন্তু গ্যাসে পরিণত হয়ে যায়। আচ্ছা, আরআরবি গ্রুপ ডি 2022 সালে একটা কোশ্চেন, নিচের কোনটি ঊর্ধ্বপাতনের উদাহরণ? তো ঊর্ধ্বপাতন মানে কি? ঊর্ধ্বপাতন মানেই কিন্তু সাবলিমেশন। ঊর্ধ্বপাতন মানে কিন্তু সাবলিমেশন। তো এখানে কি কি আছে দেখো, জল থেকে বরফ থেকে জল, কর্পূর থেকে বাষ্প, জল থেকে বাষ্প, আর দুধ থেকে দই। তো কর্পূর কিন্তু কঠিন পদার্থ, আর বাষ্প কিন্তু হচ্ছে একটা বাষ্প। আর এখানে দেখো বরফ থেকে জল, এটা কিন্তু কঠিন থেকে কী যাচ্ছে? তরলে যাচ্ছে। জল থেকে বাষ্প, তরল থেকে কিন্তু বাষ্পে যাচ্ছে। দুধ থেকে দই, এটা তো এখানে আসছেই না। তো এখানে আনসার কী হবে তাহলে? কর্পূর থেকে বাষ্প। আর কর্পূরের উদাহরণটা সবাই জানে, কর্পূরের উদাহরণ আসলে এটা ঊর্ধ্বপাতনের একটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল। তোমাদের নেক্সট কোশ্চেন হলো, তাপমাত্রা বৃদ্ধি পেলে সাধারণত কি হয়? তাপমাত্রা বৃদ্ধি পেলে গতিশক্তি হ্রাস পায়, আন্তরাণবিক আকর্ষণ বল বৃদ্ধি পায়, গতিশক্তি বৃদ্ধি পায়, আয়তন সবচেয়ে কমে যায়। তো এখানে দেখো একটু ভাবো, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে। তো এই কোশ্চেনটা দেখো আরআরবি এনটিপিসি 2021 এসছে। তো আনসার কি হবে? তো তাপমাত্রা বৃদ্ধি পেলে সাধারণত কি হয়? তাপমাত্রা বৃদ্ধি পেলে পদার্থ যেই পার্টিকেলগুলো দিয়ে তৈরি, সেই পার্টিকেলগুলোর মধ্যে কিন্তু সেই তাপমাত্রা যে আমরা দিচ্ছি, সেই তাপমাত্রা যে তাপ শক্তিটা, সেই শক্তিটা কিন্তু এই অণুগুলোর যেই পার্টিকেলগুলো দিয়ে তৈরি কোনো পদার্থ, সেই পার্টিকেলগুলো কিন্তু এই শক্তিটাকে নিয়ে নেয়। এবং এই শক্তিটাকে নিয়ে কি করে ওরা? কোনো পার্টিকেল শক্তি পেলে তারা কি করে? তারা বেশি ছোটাছুটি করতে শুরু করে, এদিক ওদিক ছোটাছুটি করতে কিন্তু শুরু করে। তো অর্থাৎ এদের গতিশক্তি কিন্তু বেড়ে যায়। অর্থাৎ গতিশক্তি হ্রাস পায় হবে না। আন্তরাণবিক আকর্ষণ বল বৃদ্ধি পায় একদমই না। আন্তরাণবিক আকর্ষণ বল কোনো সময় তাপমাত্রার উপর ডিপেন্ড করে না, ঠিক আছে? এবার দেখো গতিশক্তি বৃদ্ধি পায়, হ্যাঁ গতিশক্তি বৃদ্ধি পায়, আয়তন সবসময় কমে যায়। তো এটা হবে না। নেক্সট কোশ্চেন হচ্ছে, কোন অবস্থায় বিস্তার অথবা ডিফিউশন? আচ্ছা, বিস্তার মানে কি? ডিফিউশন মানে সবাই জানো সবচেয়ে দ্রুত হয়। ডিফিউশন মানে কি? কোনো
বেশি ঘনত্বের স্থান থেকে কিন্তু কম ঘনত্বের স্থানে, যদি এখানে অল্প ঘনত্ব থাকে তাহলে কিন্তু এই বেশি ঘনত্বের স্থান থেকে কিন্তু কম ঘনত্বের দিকে যাওয়াকে বলা হয়, কম ঘনত্বের দিকে যাওয়াকে কি বলে? ডিফিউশন। তো ডিফিউশন কার মধ্যে বেশি হবে? কঠিনের মধ্যে, তরলের মধ্যে, গ্যাসের মধ্যে, সবার সমান। তো কেমন হবে ডিফিউশন? তো ডিফিউশন কিসের উপর নির্ভর করে? ডিফিউশন একটা জিনিসের উপর নির্ভর করে, সেটা হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল। তো আন্তঃআণবিক আকর্ষণ বল যার মধ্যে, যেই পদার্থের মধ্যে বেশি থাকবে তার ডিফিউশন কিন্তু কম হবে, আর যার মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল সবচেয়ে কম হবে তার কিন্তু ডিফিউশন বেশি হবে। তো আমরা দেখতে পাচ্ছি কঠিনে কিন্তু আন্তঃআণবিক বল অনেক বেশি, ঠিক আছে, তরলের মাঝারি এবং গ্যাসের সবচেয়ে কম। তো গ্যাসের ডিফিউশন সবচেয়ে বেশি হবে, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন কি আছে। তরলের স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট নির্ভর করে। তো স্ফুটনাঙ্ক মানে কি? আমরা জানি বয়লিং পয়েন্ট। আর বয়লিং পয়েন্ট মানে কি? বয়লিং পয়েন্ট মানে হচ্ছে একটা নির্দিষ্ট টেম্পারেচার থাকে, ঠিক আছে, একটা নির্দিষ্ট টেম্পারেচার থাকে, সেই টেম্পারেচারের উপরে গেলে কিন্তু তরল বাষ্পীভূত হয়ে যায়। তো যেই টেম্পারেচারের উপরে গেলে তরল বাষ্পীভূত হয়ে যায় সেই টেম্পারেচারকে কি বলে? বয়লিং পয়েন্ট। তো বয়লিং পয়েন্ট কিসের উপর নির্ভর করে? এক নম্বর অপশন দিচ্ছে চাপের উপর নির্ভর করে, তরলের প্রকৃতির উপর নির্ভর করে, উভয়ের উপর। উভয় বলতে এই দুটোর কথাই বলা হয়েছে, আর হচ্ছে শুধুমাত্র তাপমাত্রার উপর। তো ভাবো কি হবে? আচ্ছা, তাহলে চাপের উপর, হ্যাঁ অবশ্যই চাপের উপর ডিপেন্ড করে। চাপের উপর কি ডিপেন্ড করে স্ফুটনাঙ্ক? চাপের উপর কিন্তু অবশ্যই ডিপেন্ড করে। যেমন চাপ চাপ যদি বাড়ে, প্রেশার যদি বাড়ে, তাহলে কি হয়? এই বয়লিং পয়েন্ট কিন্তু কমে যায়। বয়লিং পয়েন্ট কিন্তু কমে যায়, এটা মাথায় রাখতে হবে যে চাপ যদি বেড়ে যায় তবে বয়লিং পয়েন্ট কমে যায়। আর এই মেকানিজমটা আমরা কিন্তু ইউজ করি কার মধ্যে? প্রেশার কুকারের মধ্যে। কিসের মধ্যে ব্যবহার করি? প্রেশার কুকারে। তো প্রেশার কুকারে আমরা কি করি? প্রেশার কুকারের আমরা প্রেশার বাড়িয়ে দিই। তো প্রেশার যখন বেড়ে যায় তখন বয়লিং পয়েন্ট অটোমেটিক কমে আসে, ঠিক আছে। তো বয়লিং পয়েন্ট যখন অটোমেটিক কমে আসে তখন, যেমন আমি একটা যদি উদাহরণ দিই, জল 100 ডিগ্রি সেলসিয়াসে কী হয়? বাষ্পীভূত হয়, ঠিক আছে। কিন্তু আমি যদি প্রেশার কুকারের মধ্যে দিয়ে চাপ বাড়িয়ে দিই তবে 100 থেকে কমে কিন্তু 71 অথবা 72 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু বাষ্পীভূত হয়ে যেতে পারে, ঠিক আছে। তো মনে রাখবে যে প্রেশার বাড়ালে বয়লিং পয়েন্ট কিন্তু কমে যায়, ঠিক আছে। তো চাপ কিন্তু আমাদের একটা উত্তর হতেই পারে, ঠিক আছে, কিন্তু আমরা উভয় যেহেতু রয়েছে সেহেতু পরের অপশানে যাব। তরলের প্রকৃতির ওপর, হ্যাঁ তরলের প্রকৃতির ওপরেও কিন্তু ডিপেন্ড করে। তো এখানে দেখো তরলের প্রকৃতির উপরে, এটার মানে এটা বোঝাতে চেয়েছে যে তরল যেই পার্টিকেলগুলো দিয়ে তৈরি, একটা তরল যেই পার্টিকেলগুলো দিয়ে তৈরি সেই পার্টিকেলগুলোর মধ্যে আকর্ষণ বল কেমন। তরলের মধ্যে পার্টিকেলগুলোর মধ্যে আকর্ষণ বল যদি একটু বেশি হয়, আর একটা তরলের মধ্যে দেখা গেল একটু কম আছে, পার্টিকেলগুলোর মধ্যে আকর্ষণ বল একটু কম আছে, তো যার বেশি আছে আকর্ষণ বল তার কিন্তু বয়লিং পয়েন্ট বেশি হবে, ঠিক আছে। আর যার কম আছে তার কিন্তু বয়লিং পয়েন্ট কিন্তু কম হবে, ঠিক আছে। তার মানে যেমন আমরা পেট্রোল আর জলকে আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি। তো পেট্রোলের কেমন হয়? পেট্রোলের মধ্যে আকর্ষণ বল কিন্তু কম, দুটো অণুর মধ্যে বা দুটো পার্টিকেলের মধ্যে আকর্ষণ বল কিন্তু কম। আর জলের মধ্যে কিন্তু হাইড্রোজেন বন্ডিং আছে, তো ওদের হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য দুটো পার্টিকেলের মধ্যে আকর্ষণ বলটা একটু বেশি হবে, যেহেতু হাইড্রোজেন বন্ডিং আছে। আর সেই জায়গায় পেট্রোলের ক্ষেত্রে কিন্তু অনেকটাই কম হবে। সেই জন্য দেখবে পেট্রোল তাড়াতাড়ি কী হয়? তাড়াতাড়ি উড়ে যায়। কেন? কারণ তার বয়লিং পয়েন্ট কম, ঠিক আছে। তাহলে এইটাও আনসার হবে, এটাও উত্তর হবে, এটাও উত্তর হবে। তো অ্যাকচুয়াল আনসার কী হবে? উভয়ের উপর। দেখো চাপের এসআই একক কী? তো চাপের এসআই একক দেখো, উদাহরণ দিয়েছে অনেকগুলো, বার, অ্যাটমসফিয়ার, পাস্কেল, এইচজি। তো দেখো সবকটাই কিন্তু চাপের একক। এর মধ্যে কোনটা হবে ভাবো? তো দেখো বারটা কিন্তু চাপেরই একক, কিন্তু চাপের এসআই একক না। অ্যাটমসফিয়ার কিন্তু এটাও চাপের একক, বাট এটাও কিন্তু এসআই একক না। এসআই একক কিন্তু একটাই হয় যে কোনো ভৌত রাশির ক্ষেত্রে, তাদের এসআই একক কিন্তু একটাই থাকে। তো চাপের এসআই একক কি? সেটা হচ্ছে পাস্কেল। মনে থাকবে, চাপের এসআই একক কি? পাস্কেল। এর সাইন কি? পি এ, এটা হচ্ছে সাইন, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন আরআরবি গ্রুপ ডি 2021 থেকে নেওয়া হয়েছে। তো দেখো কি বলছে, কোন প্রক্রিয়া সব তাপমাত্রায় ঘটে? কোন প্রক্রিয়াটা এখানে সব তাপমাত্রায় ঘটে? এক নম্বর অপশন কি? স্ফুটন। 2 নম্বর জমাট বাঁধা। 3 নম্বর হচ্ছে বাষ্পীভবন। 4 নম্বর হচ্ছে ঘনীভবন। তো ভাবো কি হবে এখানে? স্ফুটন মানে কি? স্ফুটন মানে হচ্ছে তরল থেকে কিন্তু গ্যাসীয় হওয়ার ঘটনাকে স্ফুটন বলে। জমাট বাঁধা মানে হচ্ছে কি? তরল থেকে কঠিন। আর বাষ্পীভবন মানে কিন্তু, আচ্ছা বাষ্পীভবন মানে পরে বলছি, আগে ঘনীভবন মানে বলি। ঘনীভবন মানে কি? গ্যাসীয় থেকে কিন্তু তরল। আর বাষ্পীভবন যে প্রক্রিয়াটা সেটা কিন্তু তরল থেকে গ্যাসীয়ই হয়, কিন্তু বাষ্পীভবন হতে গেলে কিন্তু কোনো টেম্পারেচার লাগে না, যে কোনো টেম্পারেচার কিন্তু বাষ্পীভবন হতে পারে। তো বাষ্পীভবন আমি পড়িয়েছি। হ্যাঁ, বাষ্পীভবন বিভিন্ন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। এর মধ্যে কোনো ফ্যাক্টরই কিন্তু তাপমাত্রা না,
অর্থাৎ যে কোনো তাপমাত্রায় বাষ্পীভবন হতে পারে, একটা নির্দিষ্ট তাপমাত্রার পরে বাষ্পীভবন হবে এরকম কোনো ব্যাপার না, ঠিক আছে। কিন্তু স্ফুটন এটা স্ফুটনাঙ্কের উপর ডিপেন্ড করে, যেটাকে বিপি বলে। তারপরে জমাট বাঁধা মানে কি, যেটা হচ্ছে কঠিনীভবন, সেটাও কিন্তু ফ্রিজিং পয়েন্টের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। আর ঘনীভবনটা একটা নির্দিষ্ট টেম্পারেচারের নিচেই আসলেই কিন্তু ঘনীভবনটা হয়, ঠিক আছে। কিন্তু বাষ্পীভবন ডিপেন্ড করে শুধুমাত্র সারফেসের ওপর। সারফেস যত বেশি হবে তত কিন্তু বাষ্পীভবনের হার বেশি হবে। তারপরে আরও একটা জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে আর্দ্রতা, বায়ুর আর্দ্রতা যত বেশি হবে তত বাষ্পীভবনের মান কম হবে, বায়ুর আর্দ্রতা যত কম হবে তত বাষ্পীভবনের মান বেশি হবে। 3 নম্বর আরেকটা হচ্ছে আশেপাশে বায়ু প্রবাহ। আশেপাশে যত বেশি বায়ু প্রবাহ হবে তত বাষ্পীভবন বেশি হবে, যত কম বায়ু প্রবাহ হবে তত বাষ্পীভবন কম হবে, অর্থাৎ বাষ্পীভবন হবে আনসার, ঠিক আছে। বাষ্পীভবনটা ডিটেলসে পড়িয়েছি আমার এনসিইআরটি রিভিশন ক্লাসটাই, তো তোমরা চাইলে দেখে আসতে পারো। কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে দূরত্ব কেমন হয়? তো কঠিন পদার্থের মধ্যে দূরত্ব কেমন হয়? আমরা জানি যে কঠিন পদার্থে কী হয়, আন্তঃআণবিক আকর্ষণ বলটা অনেক বেশি হয়, ঠিক আছে। আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক বেশি হলে তাদের মধ্যে দুটো কণার মধ্যে কী হয়, দূরত্ব কী হবে, অনেক কম হবে। তার মানে কী হবে, খুব কম হবে আনসার, ঠিক আছে। দেখো, গ্যাসের অণুগুলির গতিশক্তি সর্বাধিক হয় কেন? তো গ্যাসের অণুগুলির মধ্যে গতিশক্তি সর্বাধিক হয় কেন? অন্য যে কোনো পদার্থ যেমন কঠিন অথবা তরলের ক্ষেত্রে কিন্তু গতিশক্তি এত বেশি হয় না, পার্টিকেলের গতিশক্তি কিন্তু এত বেশি হয় না, গ্যাসের ক্ষেত্রে কিন্তু গতিশক্তি সবচেয়ে বেশি হয়। আচ্ছা দেখো, আকর্ষণ বল বেশি, একদম না। কণাগুলির দূরত্ব কম, একদম না। কণাগুলি স্বাধীনভাবে চলাচল করে, আয়তন নির্দিষ্ট। তো গ্যাসের অণুগুলির গতিশক্তি সর্বাধিক কারণ হচ্ছে কণাগুলি স্বাধীনভাবে চলাচল করতে পারে। আরআরবি এএলপির কোশ্চেন কিন্তু এটা 2021-এ এসছে। প্রথম কোশ্চেন, এই কোশ্চেনটা কি চলো পড়ি। কোন অবস্থায় নির্দিষ্ট আকার ও নির্দিষ্ট আয়তন দুটোই থাকে? কোন অবস্থায় নির্দিষ্ট আকার ও নির্দিষ্ট আয়তন দুটোই থাকে? তরল যেই পাত্রের মধ্যে আর কি রাখবো, সেই পাত্রের আকার কিন্তু তরল ধারণ করে। গ্যাসের কিন্তু ভলিউম আছে না আকার আছে, ঠিক আছে। ভলিউমও নেই, আকারও নেই। আর কঠিন পদার্থে কিন্তু ভলিউম আকার দুটোই আছে, ঠিক আছে। তরল পদার্থ প্রবাহিত হতে পারে কারণ। তো তরল পদার্থের প্রবাহের কারণ কি? আকর্ষণ বল খুব বেশি, কণাগুলো স্থির, আকর্ষণ বল তুলনামূলকভাবে কম, কণার আয়তন বেশি। তরল পদার্থ প্রবাহিত হতে পারে কারণ এদের কণাগুলোর মধ্যে যে আকর্ষণ বল সেটা কিন্তু কঠিনের থেকে কিন্তু কম এবং গ্যাসের থেকে কিন্তু বেশি, তো তুলনামূলকভাবে কম, সেই জন্য কিন্তু প্রবাহিত হতে পারে, ঠিক আছে। এরা কিন্তু উড়তে পারে না, বা এর কণাগুলো কিন্তু উড়ে চলে যায় না, যার প্রবাহ হয়, ঠিক আছে। ফ্লুইড কিন্তু এটা এক ধরনের ফ্লুইড, তো এর আকর্ষণ বল তুলনামূলকভাবে কম, এটাই হবে আনসার। চাপ বৃদ্ধি পেলে গ্যাসের আয়তন কী হয়? এটা কিন্তু একটা সূত্র, ঠিক আছে। তোমরা যদি ভালো করে পড়ো তাহলেই বুঝতে পারবা। চাপ বৃদ্ধি করলে গ্যাসের আয়তন কিন্তু কী হয়, এটা কিন্তু বয়েলের সূত্র। কার সূত্র? বয়েলের সূত্র। বয়েলের সূত্র বয়েলের সূত্র তো এটা কিন্তু বয়েলের সূত্র কি বলে? তো বয়েলের সূত্র হয় পি ভেরিজিয়াস 1/v, অর্থাৎ ভি বাড়লে চাপ কমে, ভি কমলে চাপ বাড়ে, ঠিক আছে। তো এখানে কি বলেছে, চাপ বৃদ্ধি করলে মানে চাপ বাড়ালে, তো চাপ বাড়ালে কি হয়, আয়তন হ্রাস পাবে, ঠিক আছে। নিচের কোনটি গ্যাসের বৈশিষ্ট্য নয়? গ্যাসের কোনটা নিচের বৈশিষ্ট্য নয়? তো চলো অপশানগুলো পড়ি। নির্দিষ্ট আকার নেই, নির্দিষ্ট আয়তন নেই, ঠিক আছে, দুটো ঠিক আছে, আকারও নেই, আয়তনও নেই গ্যাসের। সহজে সংকুচিত হয়, তো গ্যাস সহজে সংকুচিত হয় এটা আমরা জানি, ঠিক আছে। নির্দিষ্ট আকৃতি আছে, দেখো আছে বলেছে, তো অ্যাকচুয়ালি তো নেই, তাই না, তার মানে এটা হবে আনসার। এটা দেখো, এত সহজ কোশ্চেন আরআরবি গ্রুপ ডি 2021-এ দিয়েছে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। তো তাপমাত্রা কমালে গ্যাস সাধারণত কিসে পরিণত হয়? কিতে হয়েছে এখানে, কিসে হবে, কিসে পরিণত হয়? তাপমাত্রা কমালে গ্যাস কিসে পরিণত হয়? তো আমরা কি জানি যে কঠিন থেকে কি হয়, তরলে পরিণত হয়, আর তরল থেকে কিন্তু গ্যাসে পরিণত হয়, তো কঠিন থেকে তরলে যেতে গেলে কি করতে হয়, তাপমাত্রা বৃদ্ধি করতে হয়। আর তরল থেকে গ্যাসে পরিণত করলে আবার কিন্তু তাপমাত্রা বৃদ্ধি করতে হয়। কিন্তু আমরা যদি রিভার্স প্রসেসটা করি, অর্থাৎ গ্যাস থেকে তরলে আসি আর তরল থেকে কঠিনে আসি, তাহলে কি করতে হবে, সবসময় টেম্পারেচার কি করতে হয়, কমাতে হবে। তো এখানে কি হবে, কিসে পরিণত হয়, এই তাপমাত্রা কমালে গ্যাস কিসে পরিণত হয়? তাপমাত্রা কমালে গ্যাস প্রথমে তো তরলে পরিণত হবে, তারপরে কিন্তু প্রথমে তরলে পরিণত হবে, তারপরে এই তরল যদি আবার ঠান্ডা করে তখন কিন্তু আবার কঠিনে পরিণত হবে। তো আনসার কি হবে, তরল। আচ্ছা, নেক্সট কোশ্চেন আছে, নিচের কোন ক্ষেত্রে বাষ্পীভবনের হার বাড়ে? তো বাষ্পীভবন আমি একবার পড়িয়েছি তোমাকে, এই কোশ্চেনের কত নম্বর কোশ্চেন ছিল একটা, ওটা করার সময় আমি কিন্তু বলেছি বাষ্পীভবনের বিষয়টা। তো দেখো, কোন ক্ষেত্রে বাষ্পীভবনের হার বাড়ে?
তাপমাত্রা কমালে, তা আমি বলেছি বাষ্পীভবনের সাথে তাপমাত্রার কিন্তু কোনো রিলেশন নেই। তাপমাত্রা কম হলেও কি হবে, বেশি হলেও কি হবে, বাষ্পীভবন যেমন হয় তেমনই হবে, ঠিক আছে। পৃষ্ঠতল কমালে, পৃষ্ঠতল সারফেসটা, পৃষ্ঠতল কিন্তু যখন কম হবে তখন কিন্তু বাষ্পীভবন কম হবে, আর যখন সারফেস অনেক বড় হবে, এরকম হবে, তখন কিন্তু বাষ্পীভবনের হার বেড়ে যায়, ঠিক আছে। এই সময় দেখো এটা সারফেসের উপর ডিপেন্ড করে, তো এটা দেখো এখান থেকে উঠতে পারে, এখান থেকে উঠতে পারে, এখান থেকে উঠতে পারে, ঠিক আছে, সব জায়গাতে কিন্তু উঠতে পারে, ঠিক আছে। কিন্তু এখান থেকে শুধুমাত্র এক জায়গা, দু জায়গা, তিন জায়গা, এরকম অল্প একটু জায়গার মধ্যে কিন্তু উঠতে পারবে। এই জায়গায় দেখো অনেক জায়গা রয়েছে ওড়ার জন্য, ঠিক আছে। তো 3 নম্বর দেখো, বাতাসের গতি বাড়ালে, অ্যাকচুয়ালি পৃষ্ঠতল কমালে কি হয়, পৃষ্ঠতল কমালে বাষ্পীভবনের হার কিন্তু কমে, কিন্তু প্রশ্নে কি দিয়েছে দেখো বাড়ে। তো বাতাসের গতি বাড়ালে কি হয়, বাতাসের গতি বাড়ালে কিন্তু এরকমভাবে যদি এখান থেকে বাতাস যায় তবে কিন্তু বাষ্পীভবনের হার বেড়ে যায়, ঠিক আছে। তবে এটাই হবে আনসার। আর্দ্রতা বাড়ালে কিন্তু অ্যাকচুয়ালি আর্দ্রতার উপর ডিপেন্ড করে, কিন্তু আর্দ্রতা বাড়ালে অ্যাকচুয়ালি বাষ্পীভবন কমে যায়, আর্দ্রতা কমালেই একমাত্র বাষ্পীভবন বাড়ে, ঠিক আছে। নিচের কোনটির তরল পদার্থের উদাহরণ, তো নিচের কোনটির তরল পদার্থের উদাহরণ, এটা একদম সহজ, বায়ু, জল, লোহা, বরফ, তো জল হবে আনসার। নেক্সট কোশ্চেন কি, কণাগুলির মধ্যে আকর্ষণ বল সর্বনিম্ন কোন অবস্থায় থাকে, তো আকর্ষণ বল সর্বনিম্ন কোন অবস্থায় থাকে, তো আকর্ষণ বল কম হলে কি হয়, আকর্ষণ বল কম হলেই তো ধীরে ধীরে কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসে পরিণত হয়, তাই না। তো আকর্ষণ বল সবচেয়ে কম হবে গ্যাসে, ঠিক আছে। আর এই যে প্লাজমা আর কিছু নয়, প্লাজমা কিন্তু মানে আয়নিত গ্যাস, ঠিক আছে। প্লাজমা কি, আয়নিত গ্যাস। তো প্লাজমা এটা চতুর্থ অবস্থা, এটা বাদ দাও, গ্যাসটা হবে আনসার, ঠিক আছে। কোন অবস্থায় কণাগুলি নির্দিষ্ট অবস্থানে কম্পন করে, তো কোন অবস্থায় কণাগুলো নির্দিষ্ট অবস্থানে কম্পন করে, তো আমরা জানি, দেখো অপশনটা কী কী দিয়েছে, আমি যখন অপশন বলবো তখন কিন্তু তোমরা আনসারটা ভেবে নেবে, তারপরে কিন্তু আমি এক্সপ্লেন করবো, ঠিক আছে। তাহলে তোমাদের সুবিধা হবে। প্রথম অপশন কি, গ্যাস, দ্বিতীয় অপশন হচ্ছে তরল, তৃতীয় অপশন হচ্ছে কঠিন, চতুর্থ অপশন হচ্ছে প্লাজমা। তো কোন অবস্থায় কণাগুলির নির্দিষ্ট অবস্থানে কম্পন করে, তো আমরা জানি নির্দিষ্ট অবস্থান কোথায় থাকে, তো তরলের ক্ষেত্রে আমরা জানি কণাগুলো কী হয়, চলে যায়, প্রবাহিত হয়। গ্যাসীয় অবস্থায় কিন্তু কণাগুলো কিন্তু অনেক 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 দূরে দূরে থাকে এবং চারিদিকে কিন্তু উড়ে বেড়ায়। আর কঠিন অবস্থায় কী হয়, কঠিন অবস্থায় কিন্তু কণাগুলো একই জায়গায় থাকে কণাগুলো কী হয়, একই জায়গায় থাকে, আর এরা কী হয়, এরকম ভাইব্রেট হতে থাকে, এরকম ভাইব্রেট উপর নিচে ভাইব্রেট হতে থাকে, ঠিক আছে। তাহলে আনসার কী হবে, কঠিন। গ্যাসের আয়তন নির্দিষ্ট নয় কারণ, তো গ্যাসের আয়তন নির্দিষ্ট নয় এর কারণ কি, কণাগুলি কাছাকাছি থাকে তাই, আকর্ষণ বল বেশি তাই, কণাগুলি দূরে দূরে থাকে তাই, কণাগুলি স্থির তাই। আর আয়তন নির্দিষ্ট নয় কারণ হচ্ছে কণাগুলি দূরে দূরে থাকে তাই, ঠিক আছে। কাছাকাছি থাকলে এদের আকর্ষণ বল বেশি থাকতো, দূরে দূরে থাকে বলে এদের আকর্ষণ বল কম অ্যাকচুয়ালি, ঠিক আছে। আকর্ষণ বল বেশি হলে তো গ্যাসের আয়তন নির্দিষ্ট হতো, তাই না। যেমন কঠিন অবস্থায় হয় আর কি, কঠিন অবস্থায় কী হয়, আকর্ষণ বল অনেক বেশি হয় বলে এদের আয়তন আছে, তরল পদার্থও কিন্তু আছে। বাট গ্যাসের ক্ষেত্রে কণাগুলো কিন্তু অনেক দূরে দূরে থাকে, এরকম একটা থাকবে, এখানে একটা থাকবে, মানে আর এরা তীব্র গতিবেগে ছোটাছুটি করবে, ঠিক আছে, তীব্র গতিবেগে কিন্তু ছোটাছুটি করে। কোশ্চেন হচ্ছে, তরলের বিস্তার বা ডিফিউশন গ্যাসের তুলনায় কম কেন, তো তরলের ডিফিউশন কিন্তু গ্যাসের তুলনায় কম, এটা আমরা সবাই জানি। আমি একটু আগে ডিফিউশন পড়িয়েছি তোমাদেরকে একটু আগে একটা কোশ্চেন থেকে আমি বুঝিয়েছি ডিফিউশন কেন হয়, বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বে যায়, এবং এই প্রসেসটা হচ্ছে ডিফিউশন। আর এই প্রসেসটার জন্য যেটা দরকার হয় সেটা হচ্ছে আন্তঃআণবিক বল যত কম হবে, বা আকর্ষণ বল যত কম হবে, তত কিন্তু ডিফিউশন বাড়ে। তো তরলের ক্ষেত্রে আকর্ষণ বল কিন্তু কণাগুলোর আকর্ষণ বল কিন্তু একটু বেশি হয়, আর গ্যাসের ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ বলটা কিন্তু অনেক কম হয়। তো এখানে দেখো অপশন, কণার আকার বড়, আকর্ষণ বল অনেক বেশি, তাপমাত্রা কম, আয়তন বেশি। তো তরলের বিস্তার গ্যাসের তুলনায় কম হয় কারণ কি, আকর্ষণ বল বেশি। তো গ্যাসের যেমন আকর্ষণ বল আছে, আন্তঃআণবিক আকর্ষণ বল গ্যাসের যেমন আছে, তরলের কিন্তু তার থেকে একটু বেশি আছে, সেই জন্য কিন্তু তরলের ডিফিউশন কিন্তু কম হয়, আর গ্যাসের ডিফিউশন কিন্তু বেশি হয়, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে, কোনটি পদার্থের চতুর্থ অবস্থা, দেখো এটা ভালো কোশ্চেন একটা, কোনটি পদার্থের চতুর্থ অবস্থা, একটা আমরা হচ্ছে উদাহরণ হচ্ছে কঠিন, তরল, গ্যাস, প্লাজমা। তো আমি এতক্ষণ ধরে 4-5 বার একটা কথা বলেছি যে কোনটি পদার্থের চতুর্থ অবস্থা, তো আনসার কি বলেছিলাম আমি এতক্ষণ ধরে, প্লাজমা। বাষ্পীভবন একটি দ্রুত প্রক্রিয়া, শুধুমাত্র 100 ডিগ্রি সেলসিয়াসে ঘটে, পৃষ্ঠতলীয় প্রক্রিয়া সমগ্র তরলে ঘটে। তো এতক্ষণ ধরে বাষ্পীভবন নিয়ে অনেক কথা হয়েছে, তো এখন আর এই কোশ্চেনটা বাঁধার কোনো সমস্যা নেই, এটা বলেছি একদমই পৃষ্ঠতলীয় প্রক্রিয়া, তাই না। 100 ডিগ্রি সেলসিয়াসে হয় না, 100 ডিগ্রি সেলসিয়াসে কী হয়, স্ফুটন হয়, দ্রুত প্রক্রিয়া না, বাষ্পীভবন একদম স্লো প্রক্রিয়া, ঠিক আছে। বাষ্পীভবন অনেক ধীরে ধীরে হয়, ঠিক আছে। বাষ্পীভবন সব সময় কী হয়, অনেক স্লোলি হয়, সমগ্র তরলে ঘটে না, এটাও হবে না, সমগ্র তরলে ঘটবে না, কারণ এটা শুধুমাত্র পৃষ্ঠতলীয়, ওপরের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। কোনটি স্ফুটনের বৈশিষ্ট্য, তো স্ফুটনের বৈশিষ্ট্য কি সব তাপমাত্রায় ঘটে, শুধু পৃষ্ঠে ঘটে, নির্দিষ্ট তাপমাত্রায় ঘটে, ধীরে ঘটে, কী হবে বলে দাও। একদমই সহজ কোশ্চেন, নির্দিষ্ট তাপমাত্রায় ঘটে,
সব তাপমাত্রায় ঘটে না, একদমই না, সব তাপমাত্রায় তো ঘটে না স্ফুটন। 2 ডিগ্রি সেলসিয়াস 3 ডিগ্রি সেলসিয়াস তো স্ফুটন ঘটে না। শুধু পৃষ্ঠে ঘটে? একদমই না, শুধু পৃষ্ঠ থেকে স্ফুটন হয় না, যখন স্ফুটন হয় তখন কিন্তু সমগ্র তল থেকে স্ফুটনটা হয়। ঠিক আছে, 3 নম্বর কি, নির্দিষ্ট তাপমাত্রায় ঘটে? অবশ্যই নির্দিষ্ট তাপমাত্রায় কিন্তু স্ফুটন হয়, যেটাকে বলে স্ফুটনাঙ্ক বা বিপি, বয়লিং পয়েন্ট। তাপমাত্রা বাড়ালে কঠিন পদার্থ সাধারণত, তো তাপমাত্রা বাড়লে কঠিন পদার্থ কী হয়, যদি একটা বরফ, যেটা হচ্ছে একটা কঠিন পদার্থ, সেই কঠিন পদার্থকে তাপ দিলে কি হয়, সেটা তরলে পরিণত হয়ে যায়, তাই না? তরলে পরিণত হয়ে যায়। তো এখানে দেখো, অপশানে সংকুচিত হয়, প্রসারিত হয়, গ্যাসে পরিণত হয়, অপরিবর্তিত থাকে। এখানে দেখো তরলে যে পরিণত হয়, আমি যেটা বললাম সেটা কিন্তু হচ্ছে না। তো তাপমাত্রা বাড়াতে বাড়াতে একসময় তরলে পরিণত হয়, কিন্তু তরলে পরিণত হওয়ার আগে কি হয়, তাপমাত্রা বাড়ানোর সাথে সাথে তো তরলে পরিণত হয় না। যদি তুমি একটা লোহা নাও, যদি একটা লোহা, এটা বরফ না নিয়ে যদি একটা লোহা নাও, লোহার নিচে যদি একটা তাপ দাও তুমি, তাহলে কি হবে, সাথে সাথে কি লোহা গলে তরলে পরিণত হবে? একদমই না। লোহা কী হবে, গরম হয়ে যাবে। এবং লোহা যখন গরম হয়, সবাই জানো যে কঠিন পদার্থ যখন গরম হয় তখন কি হবে, এর আয়তনটা কিন্তু প্রসারিত হয়। তো আয়তনে এটা কিন্তু প্রসারিত হয়ে যাবে, হালকা একটু প্রসারিত হবে। কেন প্রসারিত হয়? তাপমাত্রা বাড়ালে এই যে কণাগুলো দিয়ে কঠিন পদার্থ তৈরি হয়, সেই কণাগুলো কি হয়, কণাগুলোর মধ্যে শক্তি বেড়ে যায়। তো কণাগুলোর মধ্যে যখন শক্তি বেড়ে যায়, কণাগুলো হালকা ছুটোছুটি হয়, হালকা কম্পন হয়। তো যখনই কম্পন হয় তখনই এদের আয়তন কিন্তু একটু প্রসারিত হয়ে যায়। ঠিক আছে, তাহলে আনসার কী হবে, প্রসারিত হয়। এবার দেখো পাস্কাল, এটা কিন্তু চাপের এসআই একক। বার, এটাও কিন্তু এসআই না, এটা কিন্তু চাপের একক। ঠিক আছে, অ্যাটমসফিয়ার, এটা তো বায়ুমণ্ডলীয় চাপ, এটাও চাপের একক। জুল, জুলটা কিসের একক বলো? জুলটা হচ্ছে শক্তির একক, তো এটাই হবে একক নয় বলেছে এখানে, যেহেতু সেহেতু জুল হবে আনসার। আচ্ছা, নেক্সট কোশ্চেন, কোন প্রক্রিয়ায় গ্যাস থেকে সরাসরি কঠিনে পরিণত হয়? তো গ্যাস থেকে কিসে পরিণত হয়, গ্যাস থেকে সরাসরি কঠিনে পরিণত হয়। তো আমি আমি আমার রিভিশন লেকচারে এটা কিন্তু পড়িয়েছি, তোমরা যদি না দেখো এখনই যাও গিয়ে দেখে এসো, আগে দেখে এসো তারপর কোশ্চেন করবে। ঠিক আছে, তো গ্যাস থেকে কঠিনে অথবা কঠিন থেকে গ্যাসে, ঠিক আছে, গ্যাস থেকে কঠিনে অথবা কঠিন থেকে গ্যাসে, এই প্রক্রিয়াটাকেই বলা হয় কি, ঊর্ধ্বপাতন। মনে থাকবে কি, ঊর্ধ্বপাতন। তরলের আয়তন প্রায় অপরিবর্তিত থাকে। তো থাকে কারণ, আচ্ছা, তরলের আয়তন প্রায় অপরিবর্তিত থাকে, এর কারণ কি? তো এই কারণগুলি তোমরা বলো। কণাগুলি স্থির থাকে তাই, আকর্ষণ বল মাঝারি থাকে তাই, কণাগুলি খুব দূরে দূরে থাকে, কোনো আকর্ষণ বল নেই। তো কোনো আকর্ষণ বল নেই, এটা তো একদমই সম্ভব না। সব কিছুরই মধ্যে আকর্ষণ বল থাকে। কণাগুলি খুব দূরে, তো তরলের মধ্যে তো খুব দূরে থাকে না, তাই না? আকর্ষণ বল মাঝারি, তো আকর্ষণ বল মাঝারি, এটাই হবে কিন্তু আনসার। ঠিক আছে, কণাগুলি স্থির, এটাও কিন্তু হবে না। কণাগুলি স্থির থাকে না তরলের মধ্যে, তোমরা জানো। শুধুমাত্র কঠিনের ক্ষেত্রে কণাগুলি স্থির থাকে, কিন্তু তাও যখন তারা তাপ পায় তখন কিন্তু ভাইব্রেট করতে শুরু করে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কী আছে দেখি। নেক্সট কোশ্চেনটা কবে এসছে, আরআরবি এনটিপিসি 2018 সালে। ঠিক আছে, গ্যাসের চাপ বৃদ্ধি পায় যখন, তো গ্যাসের চাপ বৃদ্ধি পায় যখন তাপমাত্রা কমে। তো তাপমাত্রা কমলে কি গ্যাসের চাপ বৃদ্ধি পায়? তোমরা আগে ভাবো, আয়তন বাড়ে, কণার সংঘর্ষ বাড়ে, কণার সংখ্যা কমে। এবার দেখো তাপমাত্রা কমে, তাপমাত্রা কমলে চাপ কিন্তু বৃদ্ধি পায় না। আয়তন বাড়ে, আয়তন বাড়লে চাপ কিন্তু তাতেও বৃদ্ধি পায় না। কণার সংঘর্ষ বাড়ে, হ্যাঁ, কণার সংঘর্ষ, দেখো দুটো কণার মধ্যে যত সংঘর্ষ বাড়বে, তো আমরা জানি চাপ মানে কি, চাপ মানে কোনো একক ক্ষেত্রফলে কি হয়, কণাগুলো যে পরিমাণে সংঘর্ষ করে বা যে পরিমাণে বল প্রয়োগ করে, তাই না? তো কণার সংঘর্ষ বাড়লেই কিন্তু একমাত্র চাপ বৃদ্ধি পাবে। ঠিক আছে, কণার সংখ্যা কমে, কণার সংখ্যা কমলে তো একদমই হবে না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি, নিচের কোনটি ঊর্ধ্বপাতনকারী পদার্থ? তো ঊর্ধ্বপাতনকারী পদার্থের উদাহরণ কী হবে? নুন। ঊর্ধ্বপাতন মানে কি জানো তো, কঠিন থেকে ডিরেক্ট গ্যাসে। ঠিক আছে, তরলে কোনো অস্তিত্ব নেই। তো নুন কি, নুনে তরলে কোনো অস্তিত্ব নেই? অবশ্যই আছে। চিনিরও আছে। ন্যাপথলিন, তো ন্যাপথলিন হবে আনসার। এটা সবারই জানা। তরল গ্যাসে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলে? তো তরল যখন গ্যাসে পরিণত হয় সেই প্রক্রিয়াটা কি বলে? তো এটা এটা সবাই জানে। তো তরল গ্যাসে পরিণত হওয়ার ঘটনাকে কি বলে? বাষ্পীভবন। ঠিক আছে, বাষ্পীভবন। নেক্সট কোশ্চেন কি, কোন অবস্থায় আন্তঃআণবিক আকর্ষণ বল মাঝারি? তো আন্তঃআণবিক আকর্ষণ বল মাঝারি কিসে আছে? তরলে। অনেকবার এই কোশ্চেন করানো হয়ে গেছে আগে, তো তুমি বুঝতে পারবা। নেক্সট কোশ্চেন কি আছে, আর্দ্রতা বেশি হলে বাষ্পীভবনের হার। আর্দ্রতা বেশি হলে, দেখো বাষ্পীভবন আমি 2-3 বার বুঝিয়েছি, এটা দেখো ডিরেক্ট আনসার পেয়ে যাওয়া। বাষ্পীভবন, আর্দ্রতা বাড়ালে বাষ্পীভবনের মান কী হবে, বাড়ে, কমে, অপরিবর্তিত থাকে, নাকি হঠাৎ বেড়ে যায়? তো আর্দ্রতা যখন বাড়ে তো বাষ্পীভবনের হার অটোমেটিক কমে যায়। ঠিক আছে, আর্দ্রতা বাড়লে বাইরে যদি জলকণা বেশি থাকে, তবে পদার্থ থেকে কিন্তু, ধর এটা তোমার জামা, ঠিক আছে, আর এটা হচ্ছে ভিজে জামা, আর এখানে হচ্ছে কিন্তু এটা হচ্ছে সারাউন্ডিং। তো সারাউন্ডিংয়ে যখন
বায়ুর আর্দ্রতা বেশি হবে অর্থাৎ জলকণা বেশি হবে, তখন এখান থেকে জলকণা বেরোনোর প্রবণতা কি বলো, বেশি বেশি হবে নাকি কম হবে? বেরোনোর প্রবণতা অটোমেটিক কমে যাবে। আবার দেখো অন্য সময় ধরো একটা তোমার জামা ভিজে কিন্তু আর্দ্রতা অনেক কম, অর্থাৎ এখানে জলকণার কি জলকণার ঘনত্ব কিন্তু অনেক কম, অর্থাৎ আর্দ্রতা কিন্তু অনেক কম, তো তখন এরা তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবে। তো আর্দ্রতা বেশি হলে বাষ্পীভবনের হার কমে যায়। কোন অবস্থায় কণাগুলির স্বাধীন গতি সর্বাধিক? তো কণাগুলি স্বাধীনভাবে যেই নিজেদের গতি থাকে সেই গতিটা সর্বাধিক বা সবচেয়ে বেশি কখন? গ্যাসে। বাষ্পীভবনের ফলে আশেপাশের তাপমাত্রা কেমন হয়? হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু বাষ্পীভবনের ফলে আশেপাশের তাপমাত্রা বাড়ে, কমে, অপরিবর্তিত থাকে, হঠাৎ বেড়ে যায়। তো এটা আমার রিভিশনে এটা আমি ভালো করে বুঝিয়েছি। তো তোমরা একটু ভাবো আনসারটা কি হবে, আমি একটু টাইম দিচ্ছি তোমাদেরকে। তো যখন বাষ্পীভবন হয় তখন কি হয়, দেখো আমি ভালো করে বোঝাচ্ছি। এটা হচ্ছে তরল পৃষ্ঠ, ঠিক আছে, তরলের পৃষ্ঠতল। এখান থেকে যখন বাষ্পীভবন হবে, তো দেখো তরল কণা থেকে একটা কণা যেটা আগে তরল ছিল সেটা কিন্তু উড়ে গিয়ে এখন কিন্তু গ্যাসীয় কণায় পরিণত হচ্ছে। তো যখন কণাটা তরলে ছিল তখন দেখো এর গতিশক্তি কিন্তু কম ছিল, আর যখন এর উড়ে গিয়ে মানে তরল থেকে গ্যাসে পরিণত হলো তখন কিন্তু এর গতিশক্তি অটোমেটিক্যালি বেড়ে যাবে। তো এই যে কম গতিশক্তি ছিল আর এখন কিন্তু বেশি গতিশক্তি হয়ে যাচ্ছে, এই শক্তিটা কোথা থেকে পাবে? তো এই শক্তিটা পাবে বাইরের সারাউন্ডিং থেকে। তো সারাউন্ডিং থেকে শক্তি সংগ্রহ করবে, শক্তি সংগ্রহ করে কিন্তু এ বেশি গতিশক্তিতে কিন্তু চলে যাবে এই কণাটা। এখান থেকে একটা জলকণা বাইরে সারাউন্ডিং থেকে কী হবে, শক্তি নেবে এবং সে কিন্তু বেরিয়ে যাবে অনেক বেশি গতিশক্তিতে। তো যখন বাইরে থেকে সারাউন্ডিং থেকে যখন টেম্পারেচার নেবে, তো সারাউন্ডিংয়ের টেম্পারেচার অটোমেটিক্যালি কী হয়, কমে যাবে। তো আশেপাশের তাপমাত্রা কী হয়, কমে যাবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। নিচের কোনটির তরলের বৈশিষ্ট্য? কোনটি তরলের বৈশিষ্ট্য? নির্দিষ্ট আকার। তরলের কি নির্দিষ্ট আকার আছে? বলো, একদমই না। নির্দিষ্ট আয়তন, এটা কিন্তু তরলের আছে। তো এটা অ্যান্সার হবে, একদম সহজ কোশ্চেন। খুব বেশি সংকোচনযোগ্য, একদমই না। তরল বেশি সংকোচন হয় না। কণাগুলি স্থির, একদমই না। কোনো পদার্থের কণা কিন্তু স্থির না। নেক্সট কোশ্চেন কি? নেক্সট কোশ্চেন দেখো, কোন অবস্থায় ঘনত্ব বা ডেন্সিটি সর্বাধিক? তো ডেন্সিটি সর্বাধিক কোথায় হবে? যেখানে আন্তরাণবিক আকর্ষণ বল বেশি হবে সেখানে কিন্তু ডেন্সিটি বেশি হবে। তো এখানে দেখো অপশানে কী কী আছে, তো আনসার অপশান দেখে বোঝা যাচ্ছে কঠিনে। পদার্থের অবস্থার পরিবর্তনের মূল কারণ। তো পদার্থের অবস্থার পরিবর্তনের মূল কারণ কি হবে? ভর, রং, তাপমাত্রা ও চাপ, আকার। অবস্থার পরিবর্তন মানে কি? অবস্থার পরিবর্তন মানে কি? কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাস, এগুলো হচ্ছে অবস্থার পরিবর্তন। ঠিক আছে, এটা কিসের সাহায্যে হয়? তাপমাত্রায় ও চাপ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তো আজকে 30+10 40টা কোশ্চেন ছিল তোমাদের জন্য। তো এই কটা প্র্যাকটিস করলে মোটামুটি তোমরা বুঝতে পারবে, যদি কোশ্চেনগুলো ঠিকঠাক করে পারো তবে তোমরা বুঝতে পারবে যে তোমাদের চ্যাপ্টার স্ট্রং রয়েছে আর তোমরা এগিয়ে যেতে পারো। আবার কোশ্চেন আরও বেশি বেশি করে কোশ্চেন প্র্যাকটিস করো তোমাদের বই থেকে।